গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব ৪৯। ধরণীতে তখন রাত্রি নেমেছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় দেখা গেল খানবাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে আসা দুই কপোতিকে। দুইজনের সাথে ঝগড়া করছে। মেয়েটা চিৎকার করছে, আরশ ভাই, আমি যাব না। বলছি না আমি আপনার সাথে যাব না। আপনার সাথে 2 ঘন্টা পূর্বে আমার সকল সম্পর্ক শেষ হয়েছে। আমি যাব না আপনার সাথে। আরশ তবুও টেনে হিঁচড়ে নিয়ে গেল। নুসরাত যাবে না বলে অটল, তাই লেপ্টে বসে গেল পিচঢালা রাস্তায়। এক হাত রাখল ব্যালেন্স বজায় রাখার জন্য। আরশ তা খেয়াল করল কিনা বোঝা গেল না। টান বসালো নুসরাতের হাতে। এতেই রাস্তার সাথে ঘর্ষণ লেগে তালু ছেঁচে গেল। মেয়েটার মুখের বিকৃতি ঘটল সামান্য, তবুও নিজেকে সামলে নিল। ব্যথাটা ততটা প্রকট নয়, সহনীয়। মুখ দিয়ে দীর্ঘশ্বাস বের করতেই এক ঝটকা খেয়ে উঠে আসলো সে। মুখোমুখি হলো আরশের। বিরক্ত স্বর কানে এসে বাড়ি গেল। চল। ঠোঁট ফেরে কিছু বলতে নিবে নুসরাত। পুরুষালী রুট কণ্ঠ ভেসে এলো সম্মুখ থেকে। তুই যাবি না? সাবলীল কণ্ঠে উত্তর দিল নুসরাত। আপনার মতো বাটপাড়ের সাথে জীবনেও না। আরশ ব্রু উঁচিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুত রকম হাসল। নুসরাতের হাত ছেড়ে দিয়ে আড়াআড়ি বুকে বেঁধে নিল নিজের হাত। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, কাপড় খোল। নুসরাত চেঁচিয়ে উঠল, কি? বাংলায় বলেছি, কাপড় খোল। অসম্ভব। রাস্তাঘাটে এসব কোন ধরনের অসভ্যতামি? অসভ্যতামির তো এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার কাপড় পরে ড্যাং ড্যাং করে ঘুরছিস, আমার কথা শুনছিস না। তাই আমার জামা কাপড় আমাকে ফেরত দে। নুসরাত নিজের পরনের কাপড় এক পলক দেখল, মিনমিন করে ডেকে উঠল, আরশ ভাই। আরশ কোনো প্রতিক্রিয়া জানালো না। ইশারাই বুঝাচ্ছে আমার কাপড় আমাকে দে। মুখ দিয়ে না চাইতেও তপ্তশ্বাস বেরিয়ে আসলো। থামলো 2-1 মিনিট। গম্ভীর মুখে নুসরাতের দিকে তাকিয়ে বলে উঠল, কথার সাথে লাগিয়ে, শখানেকবার আরশ ভাই বলবি না? নিজের মায়ের পেটের ভাই ছাড়া দুনিয়ার সবাই হলো পর। নুসরাত বেঞ্চি কেটে আগে আগে চলে গেল। এবার আর দিমনা করল না। সামান্য কাপড় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে যে নিজের কাপড় ফেরত চাই, তার সাথে আবার কিসের সম্পর্ক? এখান থেকে ফিরে গিয়েই সকল সম্পর্ক ডিসমিস করে দিবে। তার চিন্তাকরণের মধ্যেই ব্যাঘাত ঘটিয়ে আরশ পেছন থেকে ডেকে উঠল, নুসরাত। নুসরাত ঘাড় বাঁকিয়ে পিছু ফিরল। জিজ্ঞাসা করল, কি? ভ্রু তুলে ইশারাই জানতে চাইল, ওদিকে কোন দিকে? নুসরাত অবাক কণ্ঠে জানতে চাইল, তো এদিকে যাব না? আরশ ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে হেলে দুলে চলে গেল সম্মুখে। উত্তর দিল না, হয়তো প্রয়োজন বোধ করল না। নাক ফুলিয়ে সেও গেল আরশের পিছু পিছু। ঘড়ির কাঁটাই তখন 7টা। ভব করে মানুষের মতো দুইজন ঘুরে ফিরে বাড়ির পথে ফিরতে নিবে। রয়ে সয়ে প্রশ্ন করল আরশ, পলিকে ধাক্কা দিলি কেন? ফালতু কিছু বলে কাটিয়ে নিবে আরশকে। তার মধ্যেই আবারও শীতল কণ্ঠে ভেসে এলো, উহু, একদম 7ই মার্চের ভাষণ ঝাড়বি না। স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিবি, না হলে গাছের সাথে বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে পিটাবো। নুসরাত বেঞ্চি কাটল, বলল, পলির বাচ্চা ইসরাতকে ধাক্কা দিয়েছে পানিতে। আরশের মুখ দেখে নুসরাত বুঝল, খুব একটা অবাক হয়নি কথাটা শুনে। শান্ত গলায় জানতে চাইল, ছাদ থেকে ফেলে দিলি, আবার দেখলাম জালও বেঁধে রাখলি গাছের সাথে, কারণ কি? মারবি যখন একেবারেই মেরে দিতি। নুসরাত আরশের কথা শুনে মুখ তুলে তাকালো সরাসরি। চোকাচোকি হলো দুজনের।
ঘাড় পাকিয়ে কিঞ্চিত হেসে জিজ্ঞাসা করল, সাহস দিচ্ছেন? আরস রাগ করল, বলল, যা ভাবার ভাবতে পারিস। নেক্সট টাইম আপনাকে ধাক্কা দিব। নুসরাতের মুখের সামনে আরস নিজের তর্জনী আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল তুলে ধরল। ঠাট্টা মিশ্রিত স্বরে শুধালো, এই মিনি সাইজ নিয়ে? এইটাই ছিল নুসরাতকে রাগানোর জন্য। কিছুক্ষণ আরসের পানে শক্ত চোখে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আরস ভাই, আমি 5 ফুট 6 ইঞ্চি। আপনি তো আমার থেকে মাত্র 6-7 ইঞ্চি লম্বা হবেন। এইটুকুনি লম্বা হওয়াই এত অহংকার? আপনার থেকে তো পূর্ব পশ্চিম বেশি লম্বা। আরশের মুখের প্রজ্জ্বলতা ধপ করে নিভে গেল। নিষ্প্রাণ চোখে তাকিয়ে শুধালো, পূর্ব পশ্চিম এটা আবার কে? ছাত্র দলের নেতা। আরশের বিশেষ মনোযোগ পূর্বের প্রতি গেল বলে মনে হলো না। নুসরাতকে জ্বালানোর জন্য ঠোঁটে ঠোঁট টিপে বলে উঠল, মিনি সাইজ ট্যাবলেট, আজ থেকে তোর নাম। ছ্যাদ করে উঠল সে, মুখ ভেঙচিয়ে বলল, তাহলে আপনি লার্জ সাইজ ট্যাবলেট। নিরুত্তাপ হাসল, উদাসীনতা নিয়ে বলে উঠল, লার্জ সাইজ ইজ বেটার দেন এ মিনি ট্যাবলেট। নুসরাত আগুনের শিকার মতো জ্বলে উঠল। কথা না বাড়িয়ে চলে গেল সামনে। রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করার মুড নেই, কিন্তু আজ আরস তাকে ছাড়ল না। পিছু থেকে মিনি ট্যাবলেট, মিনি ব্যাটারি বলে হাঁক চলল। এরপর শুরু হলো কথা কাটাকাটি দুজনের মধ্যে। একজন আরেকজনকে বিন্দুমাত্র ছাড় দিল না। নুসরাত আরশের 14 গোষ্ঠী উদ্ধার করল। অপর পাশ থেকে নিরুত্তাপ প্রতিক্রিয়া আসলো। এই জন্য লাবণ্যায় ফুলে ফেপে উঠে আরশের দিকে তেড়ে গেল সে। এক পর্যায়ে পৌঁছে গেল হাতাহাতিতে। কেউ কাউকে হাত পা মুখ দিয়ে এক বিন্দুও ছাড় দিল না। আরশ এক জায়গায় দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে কথা বললেও নুসরাত রাস্তা থেকে ছোট ছোট পাথর বালু মুঠোয় ভরে আরশের দিকে ছুঁড়ে মারল। কোনো প্রতিক্রিয়া অপর পাশ থেকে না পেয়ে শেষ পর্যন্ত এগিয়ে এসে আরশের বাহুতে খামচি বসিয়ে দিল। এরপর দুটো কিল দিল। বলল, পাটার মতো আচরণ বাদ দেন আরশ ভাই। আরশ নিজেও নুসরাতের চুল ধরে টেনে দিল 2 বার। অতঃপর গাল ধরে 2 দিকে টানতে টানতে বলল, আছাড় মেরে সব তেজ বের করে দিব বিয়াদব। পাটা কি, হ্যাঁ? নুসরাত নিজের গাল আরশের হাতের কবল থেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে গেল। পায়ের আঙ্গুলে ভর দিয়ে আরশের মুখোমুখি হলো। খুব নিয়ে পুরুষালী গাল শক্ত করে টেনে দিয়ে শাসালো, একদম বেশি বেশি লাফাবেন না আরশ ভাই। আছাড় মেরে আমার তেজ বের করার আগেই আমি আপনাকে এমন এক আছাড় মারব, থাকবেন এখানে, উড়ে গিয়ে পড়বেন শ্বশুরবাড়ির উঠোনে। তাছাড়া পাটাকে পাটা বলবো না তো কি বলবো, মহিষ? আরশ শেষের কথাই ধ্যান দিল না। ঠোঁটের উপর হাত রেখে মুখ ঢাকার বৃথা প্রয়াস চালালো। এমন ভান করল যেন নুসরাত কোনো মজার কথা তাকে শুনিয়েছে। আদো আলোয় স্পষ্ট তা দেখতে পেল নুসরাতের আঁখি যুগল। অতঃপর কানে সীসা ঢালার মতো গা জ্বালানো পুরুষালী স্বর ভেসে এলো, এই হাইট নিয়ে আমাকে আছাড় মারবি? নুসরাতের তেতে ওঠার জন্য এই কথাটাই যথেষ্ট ছিল। তেড়ে এসে আরশের বুক বরাবর ধাক্কা বসাতে নিবে। আরশ এক হাতের মুঠোয় চেপে ধরল, মেহেলি 2 হাতখানা মাথা চেপে ধরল শক্তপোক্ত পুরুষালী হাত দিয়ে। তারপর ঠেলে দূরে সরিয়ে দিল। তাকে ওখানে দাঁড় করিয়ে রেখে সামনের দিকে 2 কদম এগিয়ে গেল। আবার ফিরে আসলো সেকেন্ড 2-1-এর মাথায়। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে নুসরাত নিজ মনে কিছু একটা বিড়বিড় করছে, যা আদো আদো কানে আসলো আরশের। এসবে ধ্যান দিল না সে। এক হাত দিয়ে মেয়েলি ঘাড় চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল সম্মুখে।
নুসরাতকে চেতিয়ে দিতে কানের কাছে হিসিয়ে বলল, আই নডি পুরি। আরশের মুখের কথাটা কানে যেতেই সে চেঁচিয়ে উঠল, গালাগাল করবেন না একদম। আপনা আপনি ভ্রু কুঁচকে এলো আরশের, কণ্ঠে বিস্ময় প্রকাশ করে বলল, এটা গালি? নুসরাত তেতে উঠে নাক ফুলিয়ে বলে উঠল, আরে না, এটা গালি না তো, এটা তো প্রশংসা। দ্য গ্রেট সৈয়দ আরশ হেলালের নতুন আবিষ্কৃত প্রশংসাকৃত বাণী। অত্যাধিক আশ্চর্যের ন্যায় আবারও শিওর হতে আরশ সুদাই, সত্যিই গালি? না না, গালি না, আপনার শ্বশুরের মুন্ডু আর আমার জামাইয়ের মাথা। আরশ শুধু মাথা নাড়ালো উপর নিচ বোঝার ভঙ্গিতে, বিড়বিড় করল, নাইস, ভেরি নাইস। মাহাদির উপর ত্যক্ত বিরক্ত সবাই। পাত্রীর ছবি প্রথমে দেখে পছন্দ করে, যখন কেউ জিজ্ঞাসা করে তুমি শিওর দেখতে যাওয়ার জন্য, তখন বলে হ্যাঁ, তারপর আবার মেয়ে দেখে মেয়ের বাড়ি বসে পছন্দ হয়েছে জানাই। বাড়ি আস্তে আস্তে তার চিন্তা বদলে যায়। সদর দরজায় পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে বলে, মেয়ে পছন্দ হয়নি। প্রথম যেদিন পাত্রী দেখতে গেল, ছেলেটা তখন ওয়াশরুমের জুতো পরে গেছে, এমনকি উল্টো সেন্টু গেঞ্জি পরেছে। এত বেখেয়ালি কবে থেকে হলো সে, তা ভেবে পায় না মাহাদির পরিবারের লোক। তারপর ভিক্টরের জুতো পরে পাত্রী দেখতে গিয়েছিল সে, সেদিনের কথা গেল। এরপর আরেকটা কাণ্ড ঘটালো মাহাদি। পাত্রী দেখে পছন্দ হয়েছে বলাই 14,000 টাকা সালামি দিলেন নিজের পকেট থেকে শাহেদ খান। মেয়ের বাড়িরও ছেলে পছন্দ হয়েছে বলে তারা ফিরিয়ে দিল 15,000 টাকা। সেই টাকা নিয়ে এসে পগার পার ছেলেটা বলে, টাকা 1,000 বেশি পেয়েছি, তাই আর বিয়ে করব না। একে নিয়ে কি করবেন শাহেদ খান? কবে থেকে এত টাকার পিপাসু হলো ভেবে পান না তিনি, যে নিজেই ফ্রিল্যান্সিং করে মাসে এত এত ইউরো উপার্জন করে। সেই ছেলে মাত্র 15,000 টাকা পেয়ে বলে বিয়ে করব না। তাই মাথায় একটা বুদ্ধি আঁটলেন ভদ্রলোক, ছেলের বিয়ে যে কোনোভাবে দিবেনই দিবেন এবার। রাতের খাবার খেয়ে নেন 9টার দিকে সকলে। খাবার টেবিলে তখন সবাই চুপচাপ নিজেদের প্লেটের খাদ্য নাড়াচাড়া করছে চামচের সাহায্যে। শাহেদ খান দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিলেন, বললেন, আগামীকাল এক জায়গায় পাত্রী দেখতে যাব, চুপচাপ রেডি হয়ে বসে থাকবে মাহাদি। মাহাদি মুখ গোমড়া করে বসে রইল। কোনো এক কারণে বিয়ে করতে অনীহা তার। আজকাল আবার সৈয়দ বাড়ির সেই নাক দিয়ে পানি পড়া মেয়েটার চেহারা তার চোখের কৌটোরে ভাসে। মাতার নিয়রণে নিয়রণে সেই মেয়ের প্রতিচ্ছবি ঘুরে বেড়াচ্ছে। বিশেষ কোনো কারণ নেই, তারপরও এমন কেন হচ্ছে, তার কারণ খুঁজে পেতে দুর্ভোগ পোহাচ্ছে সে। খান বাড়িতে সামান্য হইচই পড়ে আছে পলির জ্ঞান ফেরার পর থেকে। সবাই জিজ্ঞেস করছেন কিভাবে অজ্ঞান হয়ে পড়ল, তবুও কোনো রানেই তার মুখে। অত্যাধিক শকড হওয়ায় মুখের বুলি বন্ধ হয়ে গেছে, গোল গোল চোখে চেয়ে আছে সিলিং ফ্যানের দিকে। খান বাড়িতে 9টার দিকে এসে প্রবেশ ঘটল নুসরাত আর আরশের। পুরো বাড়ির মানুষকে দলবদ্ধ হয়ে পলির রুমের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখে নুসরাত নিজেও বিট ঠেলে এগিয়ে গেল সেদিকে। মুখে দুশ্চিন্তার বা ধরা পড়ে যাওয়ার ভয় নেই বিন্দু পরিমাণ। পলির মুখোমুখি গিয়ে দাঁড়াতেই মেয়েটা আতঙ্কিত হলো, চোখ দুটো অক্ষিকুটোর থেকে বের হওয়ার জোগাড়। নুসরাত হাসল গাল বাঁকিয়ে, ভ্রু উঁচিয়ে শুধালো, পলি, তুমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলে? নুসরাতের নমনীয়তায় মুখের ভয় আরও বাড়ল পলির। এই মেয়েটা না একটু আগেই ধাক্কা দিয়েছিল তাকে, এখন আবার মিষ্টি মিষ্টি করে কথা বলছে কেন?
আবার কোথাও ধাক্কা দেওয়ার ইচ্ছে আছে নাকি। তার চিন্তার মধ্যেই আহান এসে প্রবেশ করলো ভেতরে। ভয় বাড়িয়ে দিয়ে বলে উঠল, বর সন্ধ্যায় এমন খোলা চুল নিয়ে দাঁড়ালে ভূত প্রেত তো দেখবে। মনে হয় ভূতে দেখে উনি অজ্ঞান হয়ে গেছেন। নুসরাত সহমত পোষণ করল, মনে মনে বাহবা দিল আহানের বুদ্ধির। নিজেও তেল মশলা ভালো করে মিশিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে আহান, হয়তো নানির রূপ ধরে এসেছিল, এখন হয়তো বুবাই ধরেছে পলিকে, তাই কথা বলতে পারছে না। আহান আর নুসরাতের কথাই তেমন একটা কেউ পাত্তা না দিলেও পুষ্পা, রুম্পা আর তুলি তিনজনেই বিশ্বাস করে নিলেন তা। এই তিনজন আবার একটু ভীতু প্রকৃতির। ভয় পেতে দেখে দুইজনের আলোচনা আরও বিস্তারিত হলো ভূতপ্রেত নিয়ে। বানিয়ে বানিয়ে দুইজনেই কাহিনী শোনালো। কাহিনীর মূল চরিত্র নিজাম শিকদার একবার বোনের বাড়ি গিয়ে নিশিরাতে বাড়ি ফিরে আসছিলেন। পথে সংকটে পড়লেন। একদল খারাপ জিনের দল তার পিছু নিয়েছিল। ঘাড়ে শ্বাসের অস্তিত্ব পেতেই পিছু ঘুরলেন কে তা দেখতে। অমনি টাস করে এক চর বসিয়ে ওখানেই অজ্ঞান করে দিল তাকে। পরের দিন সকালে অবচেতন পাওয়া গেল রাস্তার পাশে। দুজনে বিস্তারিত আলোচনা শেষে গম্ভীর মুখে সবাইকে রুমের ভেতর অবলোকন করে বেরিয়ে আসলো। রুম্পা, পুষ্পা আর তুলি কথাগুলো বিশ্বাস করেছে। চেহারা দেখেই বুঝল চেহারা রক্তশূন্য তাদের। রুমানা খাতুন বিরক্তি নিয়ে কথাগুলো এতক্ষণ শুনছিলেন। নুসরাত আর আহান গলায় গলা মিলিয়ে বেরিয়ে যেতেই তেতো মুখে বললেন, এসব বাচ্চা বোলানো গল্পে ভয় পাচ্ছ? যত্ত সব। তবুও ভয় কমল না কারো। পুষ্পা পলির কাজ ঘেঁষে শুয়ে পড়ল। মেয়ের এক হাত চেপে ধরে বিড়বিড়িয়ে আওড়ালেন, আজ তোর সাথে ঘুমাবো আমি। সকাল সকাল মুরগি আল্লাহর নামে ডেকে উঠল। মোরগগুলো একটু বেশি জুড়ে ডাকছে, তাই তাড়াতাড়ি ঘুম ভাঙল নুসরাতের। আহান তার সাথে ঘুমিয়েছে, তাই পাশে তাকাতেই দেখলো এখনো ঘুমাচ্ছে। হাত দিয়ে চুলগুলো খোপা করে উঠে দাঁড়ালো সে। পায়ে নাইকের জুতো জোড়া পরে নিয়ে হেঁটে গেল দরজার সামনে। নব ঘুরিয়ে লক খুলে নেমে গেল বাড়ির নিচে। তখনও আদার কাটেনি পুরোপুরি। মুরগির খোপ অনুসন্ধান করে ধীর পায়ে আগালো। বাড়ির পেছনে গিয়ে পেয়ে গেল তা। গরুর গোয়াল, খোপ সব আশেপাশে হওয়ায় নাকে এসে বোটকা গন্ধ লাগলো। নুসরাত নাক চেপে ধরল, তবুও নিজের অনুসন্ধান থেকে দুই পা সরল না। খোপের দরজা খুলে উকি দিল সামান্য। মৃদু আলোয় দেখা মিলল প্রায় 10-এর মতো মুরগির। হাত ঢুকিয়ে বড়সড় একটা মুরগি হাতে নিবে চেঁচিয়ে উঠল তা। পেছন থেকে ভূতের মতো উদয় হলো আহান। তাকে খেয়াল না করেই কূপ থেকে আনমনে মুরগি চুরি করে হাতে নিতেই পেছন থেকে শুধালো, কি করো আপু? নুসরাত মুরগির গলা জাপটে ধরে সতর্ক কণ্ঠে বলে উঠল, আস্তে কথা বল, মুরগি চুরি করি। আহান অষ্টম আশ্চর্যের কিছু শুনেছে বলে মনে হলো। তোর দুদিকে ফাঁক হয়ে গেল টুক করে। জিজ্ঞেস করল, নিয়ে যাব কেমনে? নুসরাত হাসল। একটা একটা করে 3টা মোরগ বের করলো। তারপরেই নিচে রাখা বটি তুলে নিয়ে ঝপাং করে কেটে দিল গলা। কোথা থেকে আহান ব্যাগ নিয়ে আসলো, তাতে কাটা মুরগিগুলো চটপট হাতে ঢুকিয়ে নিল। বটি ধুয়ে রাখলো শান বাঁধানো ঘাটে। হাত দুদিকে ঝাড়া দিয়ে পুকুরের পানিতে গিয়ে নামলো। নেমে ভালোভাবে হাত ধুয়ে পরিষ্কার করে নিল। সবার ঘুম থেকে ওঠার আগেই মোরগগুলো নিয়ে রাখলো বাইকের মধ্যে। আহানকে ওখানে দাঁড় করিয়ে রেখে বাড়ির ভেতর গেল। কিছু মুহূর্ত কাটার পর নাসির সাহেবকে বগল দাবা করে টেনে হিঁচড়ে নিয়ে আসলো নিজের সাথে।
ঘুমে চোখ খুলে তাকাতে পারছেন না ভদ্রলোক। তাই নাসির সাহেবকে বাইকে বসিয়ে আহানকে উদ্দেশ্য করে বলল, সোজা বাড়ি যাবি, আম্মাকে মোরগগুলো দিয়ে বলবি ঝুলঝুল করে রান্না করতে। নাসির সাহেব নিরুত্তাপ। নুসরাতের কথা শুনছেন কিনা বোঝা গেল না। ঘুমের চোটে শুধু মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুমি কবে যাবে? নুসরাত ঝটপট উত্তর দিল, আরশ ভাইদের সাথে যাব পরে। আহান বাইক স্টার্ট করলো। বাইক রাইড বা ড্রাইভিং সে ভালোই পারে, 1 বছর ধরে টুকটাক শিখছে নুসরাতের কাছ থেকে। টিচার হিসেবে খুবই শক্ত বড় ভুনটা। সেসব দীর্ঘ কাহিনী আজ আর ভাবল না আহান। চলে গেল, বাইকে টান দিয়ে পেছনে ফেলে রেখে গেল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা বোনকে। সকাল 8টার দিকে পুষ্পা ঘুম থেকে উঠলেন। মোড়ক খুব থেকে ব্যান না করেই আগে গেলেন রান্নাঘরের দিকে। দেরিতে উঠাই নাস্তা বানাতেও দেরি হয়ে গেল, তাই তাড়াহুড়ো লেগে যাওয়াই খুবের দিকে আর গেলেন না। সকাল 9:30টার দিকে সৈয়দ বাড়ির সবাই একে একে রেডি হয়ে এসে জমাকৃত হলো ড্রয়িং রুমে। নুসরাত সেই 8টার সময় এসে বসেছিল ড্রয়িং রুমে। ঠ্যাং তুলে রেখেছিল সেন্টার টেবিলে তখনও। পা তুলে বসে রইল। তার সামনে দিয়ে চলাচল করতে থাকা মানুষদের দেখেও বিশেষ ভাবাবেগ হলো না। মোবাইলের দিকে ধ্যান রেখে হাতের আঙ্গুলে হিসাব করলো কিছু একটা। সকালের নাস্তা খেতে বসেও কারোর দিকে তাকালো না। কেউ কিছু জিজ্ঞেস করলে হু হা বলে উত্তর দিল। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, তোর বাপ কই? নুসরাত মোবাইলের দিকে চোখ রেখেই বলল, গেছে গা। আবারও প্রশ্ন করলেন, মোবাইলে কি করছিস? ছোট্ট উত্তর ভেসে এলো, কাজ। কি কাজ? সৈয়দ জয়েজের কিছু কাজ পেন্ডিং আছে, তাই ইমেল করছি আবির সাহেবকে। ভ্রু কুঞ্চিত করে হেলাল সাহেব জিজ্ঞাসা করলেন, আবির সাহেবকে? আরস মুখের খাবার কসমস করে চাবালো। বিড়বিড় করে নিজের সাথে কথা বলল, কে আবার? নাগর। মুখে কিছু বলল না। নুসরাত হাতের কাজ শেষ করে মোবাইল রাখলো টেবিলে। মুখ তুলে তাকালো সরাসরি হেলাল সাহেবের দিকে। বলল, ম্যানেজার। খাবার শেষে টিস্যু দিয়ে হাত মুছল। তারপর মুখ মুছে নিয়ে অগ্রসর হলো সম্মুখে। তখনই কর্কশ শব্দে বেজে উঠল হাতের মোবাইলটা। কানে চেপে ধরে বলে উঠল, আসসালামু আলাইকুম আনোয়ার সাহেব, আমি নুসরাত বলছি। ওপাশ থেকে কে কি বলল বোঝা গেল না। পরপর কপালে গাঢ় ভাঁজ ফেলে বিরক্তির স্বরে নুসরাত বলল, চিনতে পারছেন না মানে কি? আমি সৈয়দা নুসরাত নাসির। হেলে দুলে চলে গেল বাইরে। ইসরাতের এখনো জ্বর কমেনি, তাই তার জন্য খাবার বেড়ে নিয়ে গিয়েছে জাইন। নুসরাত ঘণ্টাখানেক চেঁচামেচি করল আনোয়ার সাহেবের সাথে। ভদ্রলোককে এক বোঝায়, সে বোঝেন আর এক। ধৈর্য শক্তি হারিয়ে ও স্পষ্ট স্বরে চেঁচালো, আপনার বয়স হয়েছে মনে হচ্ছে, এবার নিজের কাছ থেকে ইস্তফা নিয়ে চলে যান। যতক্ষণে সকলে এসে বাড়ির সামনে পৌঁছালো, ততক্ষণে নুসরাতের চেঁচামেচি বেড়েছে। অপর পাশ থেকে ভদ্রলোক মিনমিনিয়ে বোঝাচ্ছেন নুসরাতকে, শোনো মা, একটু তো সময় দিবে। হ্যাঁ, এই মাসে নতুন অ্যাক্সেসরিজ লঞ্চ করার কথা ছিল, কিন্তু সম্ভব হয়নি। এখানে আমার দোষটা কি? এগুলো তো এমপ্লয়ীদের গাফিলতি। আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো দোষ নেই আনোয়ার সাহেব? তাহলে দোষ কি আমার? আপনাদের গাফিলতির দায়ভার কে নিবে? এত বড় লস সামলাবে কে? সৈয়দ চয়েস কেন এর ঘানি টানবে? নুসরাতের প্রশ্নে তুড়ে পড়ে ভদ্রলোক চুপ হয়ে গেলেন। তখন হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে বিদায় নিচ্ছেন সকলেই। সাত সকাল হওয়ায় 2 হাত দূরে দাঁড়িয়ে নুসরাতের গলা ফাটানো চিৎকার সকলেই কানে আসছে। হেলাল সাহেব গাড়ি গ্যারেজ থেকে বের করতেই জাইন গিয়ে উঠে বসলো পেছনে। লিপি বেগম ফ্রন্ট সিটে আর আরশ ব্যাক সিটে।
নুসরাত দেন জ্ঞানহীনভাবে মুঠোফোনের অপাশের ব্যক্তির উপর চেঁচাচ্ছে। কলে কথা বলায় অভ্যস্ত থেকেই এগিয়ে আসলো সে। ভ্রু কুঁচকে শুধালো, আমি বসবো কোথায়? লিপি বেগম নুসরাতের কথাই তাকালেন। গাড়ির ভেতরে এমন পরিস্থিতিতে পড়ে যাবেন মনেই ছিল না। ইসরাতের অবস্থা নাজেহাল হওয়ায় বেশ অর্ধেক জুড়ে পেছনের সিটে বসা তারা। আরস একপাশে কানে হেডফোন লাগিয়ে নির্বিকার চিত্তে বসে আছে। কোনো উপায় খুঁজে না পেয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, আরসের কোলে বসে যা। আরস চোখ তুলে তাকালো নুসরাতের দিকে। এমন মুহূর্তে নুসরাতও চোখ নামিয়ে তাকালো। চোকাচোকি হলো দুজনের। ঠোঁট চেপে পৈশাচিক হাসল লোকটা। ভীষণ মজা পেল যেন নুসরাতের পরিস্থিতি দেখে। নিজের উরুর উপর হাত দিয়ে দেখালো। অতঃপর নুসরাতের শোনার মতো করে বলে উঠল, চলে আয়, তোর স্বামীর কোল অনেক বড়। দুপুরের খাবার খেয়ে পাত্রী দেখতে এসেছে মাহাদি। পাত্রী দেখার পর কেউ তাকে আগের মতো জিজ্ঞেস করল না পাত্রী কি তার পছন্দ হয়েছে কিনা। না জিজ্ঞেস করেই সবাই সবার মধ্যে কথা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়ল। মাহাদির প্রথম খটকা এখানেই লাগলো। ধীরে ধীরে তা আরও বৃদ্ধি পেল যখন খাবার খেয়েও কেউ নচ্চর করল না ফিরে যাওয়ার জন্য। চুরের মতো হাবভাব সবার মধ্যে পরিস্ফুটিত। মাহাদি চুপচাপ শুধু লক্ষ্য করল, কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না এতে। ফিসফিস করে পাত্রীর বাবার সাথে শাহেদ খান কিছু একটা আলোচনা করছেন। আদো আদো বলি কানে আসলো মাহাদির। জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব কখন আসবে? তড়াক করে বাবার পানে চাইল একবার। ভদ্রলোক কথা বলাই ব্যস্ত। মায়ের হাব ভাবও স্বাভাবিক, এমনকি অনিকা ও ভিক্টরেরও। কেউ বিন্দুমাত্র তাকে সন্দেহের সুযোগ দেয়নি যে এখানে এসে বিয়ে দিয়ে দিবেন তার। ঠোঁট কামড়ে বসে রইল সে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ায়। বুদ্ধি সব পালালো জানালা দিয়ে। এখন কি করবে, এখন কি করবে, এসব ভেবে ভেবে নখ কামড়ালো। চিন্তা ভাবনায় ডুবে যেতেই হঠাৎ করেই নড়েচড়ে উঠল। মাথায় বুদ্ধি খেলে যেতেই ঠোঁটের কোণে ভেসে উঠল পৈশাচিক হাসি। সামনে বসা পাত্রের দিকে তাকিয়ে সংকোচে হাসল। মেয়েটা আসার পর থেকে হাঁ করে তাকেই দেখছে। হয়তো লজ্জা শরম কম, তাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করল। বলল, ওয়াশরুমে যাব। শাহেদ খান ভাবলেশীন কণ্ঠে বলে উঠলেন, পরে। মাহাদি নিজের কথাই জোর দিতে বলে উঠল, ইটস আর্জেন্ট আব্বু। পাত্রী নিজেই সংকোচবিহীন উঠে দাঁড়ালো। ঋণঋণের স্বরে বলে উঠে, আসুন আমার সাথে। পাত্রীর পিছু পিছু গেল মাহাদি। মেয়েটা একটা রুমে প্রবেশ করে লাজুক হেসে দেখিয়ে দিল ওয়াশরুমের দরজা। মাহাদি অপ্রস্তুত হাসল নিজেও। মেয়েটাকে তাড়ানোর জন্য দ্বিধান্বিত কণ্ঠে বলে উঠে, আপনি যান, আমি 5 মিনিটের ভেতর আসছি। মেয়েটা হেসে চলে গেল। মাহাদি মেয়েটা চলে যেতেই দপাস করে লাগিয়ে দিল রুমের দরজা। নব ঘুরিয়ে লক করে দিল রুম। আশপাশ চোখ বুলিয়ে যতটুকু টাহর করতে পারল তা হলো এটা রেস্ট রুম। জানালার সামনে গিয়ে থাই গ্লাসে ধাক্কা দিতেই খুলে গেল তা। জানালায় কোনো প্রকার গ্রিল না থাকায় অনায়াসেই বেরিয়ে গেল বাহিরে সে। তাড়াহুড়োই এক পায়ের জুতা রয়ে গেল রুমে, অন্য পায়ের জুতো পরে চোরের মতো ভাগল পাত্রীর বাড়ির ত্রিসীমানা হতে।